বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ভারত থেকে ৩ বারে লাইন অফ ক্রেডিটের মাধ্যমে $৭৩৬ কোটি ঋণের মধ্যে $১৮০ কোটি পাওয়া গেছে, বাকিটাও দেবে ভারত। বেলা 11টায় সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের সাথে কোনো কাজ থেমে নেই জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সহ আরও বেশ কিছু বড় বড় প্রকল্পে ভারত আগ্রহ দেখিয়েছে। এদিকে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা সাংবাদিকদের বলেন, আশুগঞ্জ ও আখাউড়া প্রকল্প সহ কোনো প্রকল্পই স্থগিত হয়নি। আগের মতোই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত। আর ভারত থেকে বাংলাদেশের যে ঋণ পাওয়ার কথা সেটিও চলমান থাকবে বলেও জানান প্রণয় ভার্মা। Bangladesh and India are the two important partners. There are some issues that we have got some trade differences, but this will be sorted out. They have, the Excellency had said that they will also encourage that, so our export also goes there, and quality, I think the terms of things should be win-win situation. That is very important. Their business people also win and we also win. That is one. Second is one of the important training and technical. So that is they have expertise in various fields, including nuclear field and all that. We also have important interaction in areas like science and technology, which is under his charge. Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. Of course, there will be issues in implementation which we will have to resolve through mutual cooperation, but our approach moving forward is a positive and constructive. এদিকে সীমান্ত সংকট সহ দুই দেশের ব্যবসা বাণিজ্যে বিরাজমান সমস্যাগুলো আলোচনায় সমাধান সম্ভব বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব জসিম উদ্দিনের সাথে বৈঠকের পর কথা বলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠকে দুদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে বলে জানান তিনি। It was more to introduce each other and also to exchange views on broader relationship. Not very detailed, but this was an introductory meeting. We are closely engaging with the government of Bangladesh to fulfill the shared aspirations of our people for peace, security and development. And we will continue to take forward the relationship in multifaceted areas in which we are engaged. It's a very important relationship for us, and we look forward to taking this forward even more in the coming days. বাংলাদেশের পাট পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের হাই কমিশনার। পরে অর্থ উপদেষ্টা জানান, যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায় তাহলে বাংলাদেশ থেকে দুবাই ফ্লাইটে পাকিস্তান ট্রানজিটের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী পাকিস্তান। এছাড়াও বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তান। We had a wonderful discussion regarding the economic and trade relations between Pakistan and Bangladesh. We touched nearly every aspect of that, and we are looking forward to have greater and more in-depth economic and trade cooperation and interaction with Bangladesh, inshallah, in the coming days. We are ready to assist Bangladesh, the government and the people in the post-flood relief efforts.
দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে, এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল, কয়লা আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণ সভার জন্য প্রায় ৫ কোটি টাকার মতো খরচ হবে। তার অনুমোদন দেয়া হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায়। 14 সেপ্টেম্বর হবে শহীদ স্মরণ সভা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে সকল শহীদ পরিবার সহ সংশ্লিষ্ট সবাই ও বিদেশি অতিথিরাও আসবেন। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটামুটি টাইটেলটা হলো স্মরণ সভা 14 তারিখে, এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে, খরচ বেশি না, ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। একে একে 3টি ইউনিটই অচল হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন। যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার থেকে 275 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও অচল হয়ে পড়ে। সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 নম্বর ইউনিটটি চলতি বছরের শুরু থেকেই বিকল। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটিও ওভারহোলিংয়ের কারণে বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি 7 তারিখ চালু হলেও দুদিনের মাথায় যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে গেলে পুরোপুরি বিদ্যুৎ কেন্দ্রই বন্ধ হয়ে যায়। তবে ওভারহোলিং থাকা 1 নম্বর ইউনিটটি 2-1 দিনের মধ্যে চালু হলে জাতীয় গ্রিডে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে পড়ায় লোডশেডিংয়ের কবলে পড়েছে দিনাজপুর অঞ্চল, যার বিরূপ প্রভাব পড়েছে জনজীবন, ব্যবসা বাণিজ্য ও বিদ্যুৎ নির্ভর সেচ ও শিল্প কারখানায়। তিতাস গ্যাসের নতুন এমডি নিয়োগ দেয়াকে ঘিরে অসন্তুষ্ট হয়ে সংস্থার স্টাফরা পেট্রো বাংলা ভবনে হামলা চালিয়েছে। বেলা 11টার পর রাজধানীর কারণ বাজার অবস্থিত পেট্রো বাংলা ভবনের মূল ফটকেই হামলা চালানো হয়। এ সময় গ্লাস ভাঙচুর করেন হামলাকারীরা। এ বিষয়ে পেট্রো বাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানান, তিতাসের স্টাফদের কোনো দাবি দেওয়া থাকলে অবশ্যই তারা নিয়মতান্ত্রিকভাবে জানাতে পারেন। পেট্রো বাংলা ভবনে হামলা চালানো দুঃখজনক ঘটনা মন্তব্য করে তিনি বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বারবার বলছিলাম, আপনাদের বক্তব্যটা বলেন, আমরা বসি, কথা শুনি, যদি আপনাদের কোনো প্রকৃত কথা থাকে সেটা আমরা শুনে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সেটা আমরা সমাধান করব। তারা কোনো কথা বলবে না, তাদের বক্তব্যটা তিতাসের এমডি দিতে হবে। সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা পেট্রো বাংলার ভিতরে কেউ যুক্ত ছিল কিনা, পেট্রো বাংলার ভিতরে যদি কেউ যুক্ত থাকে তাদেরকে চিহ্নিত করে আজকেই তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 2 পুলিশ সদস্যের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে পুলিশের পক্ষ থেকে 5 দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক আসাদুজ্জামান শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এএসআই মোহাম্মদ আমির আলী ও সুজন চন্দ্র রায়কে রংপুর মুখ্য মহানগর আদালতে নেওয়া হয়। এ সময় আসামি পক্ষে কোনো আইনজীবী না থাকায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যের কথা শোনেন আদালত। তারা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই সেদিন গুলির ঘটনা ঘটে। পুলিশ জানায়, আবু সাইদ নিহতের ঘটনায় মেট্রোপলিটন তাজহাট থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সন্ধ্যায় অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। আবু সাইদ হত্যার ঘটনায় 18 আগস্ট তার বড় ভাই রমজান আলী বাদী হয়ে মেট্রোপলিটন তাজহাট থানায় 17 জনকে আসামি করে মামলা করেন। এর আগে 3 আগস্ট এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে বরখাস্ত করা হয়েছিল। ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন। মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস, পরশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জন। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। পরে ট্রাইব্যুনালের সামনে ফাইয়াজের পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এ সময় ফাইয়াজের বাবা মা সন্তান হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতদের তথ্য জানাতে একটি তথ্য কেন্দ্র চালু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে পরাজিত স্বৈরাচারের দোসররা যাতে কোনোভাবেই মাথাচাড়া দিতে না পারে সেদিকে সরকারকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। যাত্রাবাড়ির মাতোয়াইলে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় টিকে থাকার জন্যই তার লুটেরা দোসরদের অপকর্মকে প্রশ্রয় দিয়েছেন। দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করলে বাংলাদেশেই থাকতেন তিনি। বলেন, শত নির্যাতন নিপীড়নের পরও দেশ ছেড়ে পালিয়ে যায়নি খালেদা জিয়া। আজকে যে আয়না ঘর যারা করেছে, আজকে সাগর রুনির হত্যাকাণ্ডকে যারা ঢাকা চাপা দিয়েছে, যারা একের পর এক দুষ্কর্ম করেছে, তাদেরকেই তো প্রশ্রয় দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকলের আস্থা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রত্যেকের শ্রদ্ধাভাজন মানুষ, কিন্তু ওনাদেরকে দেখতে হবে যে এই পরাজিত ভয়ঙ্কর শৈব শক্তির দোসররা তারা যদি মাথা চড়া দেয়, তাহলে তো আপনার আবার সেই পরিস্থিতি তৈরি হবে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 15 জন আহত হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা জানায়, ক্যাম্পাস অডিটোরিয়ামে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান চলছিল। হঠাৎ খবর আসে আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের হাতে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর এক শিক্ষার্থী আহত হয়েছে। খবর পেয়ে তাকে উদ্ধারে যায় অনেকে। এক পর্যায়ে আইডিয়াল কলেজের সামনের সড়কে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে আসে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। অন্যদিকে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলছেন, আগে হামলা করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আহত হয় আইডিয়ালের এক শিক্ষকও। আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট প্রদান করবে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় দেশের 1/3 ভোটার। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংস্থা ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপে। বাংলাদেশ স্পিক্স শিরোনামে নির্বাচনে ভোট প্রদানের তথ্য সংগ্রহ করা হয় জরিপে। মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে জনমতে ভোটের হিসাব, অনলাইন বনাম মাঠ জরিপের ফলাফল শীর্ষক অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সরোয়ার। 8,000-এর বেশি মানুষকে সম্পৃক্ত করে অনলাইন ও মাঠ পর্যায়ে দুইভাবে এই জরিপ পরিচালিত হয়েছে উল্লেখ করে তিনি জানান, মাঠ জরিপে 34% মানুষ নিশ্চিত নয় কাকে ভোট দিবেন, আর বিএনপিকে ভোট দিতে ইচ্ছুক 21% ভোটার। এছাড়া অনলাইন জরিপের তথ্য বলছে 35% ভোটার ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দিতে আগ্রহী। এর পরপরই জামাত ও বিএনপির প্রতি সমর্থন দেখা যায় অনলাইন জরিপে অংশগ্রহণকারীদের। মূলধারা রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণ কিছুটা আস্থাহীন হয়ে পড়েছে বলেও জানায় এই জরিপকারী সংস্থা। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। আবারও ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক।
মণিপুরে জাতিগত সংঘাত পৌঁছেছে ভয়াবহ অবস্থায়। মঙ্গলবার পশ্চিম ইম্ফলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নিরাপত্তা বাহিনীর ওপর পাথর ছুঁড়ে তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এরপর সংঘাত ঠেকাতে ইম্ফলের পূর্ব পশ্চিম ও থৌবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সোমবার দিনভর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজ্যে শান্তি প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ করে। কুকি, জো আর মেইতেই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘাত এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনায় বেশ কিছুদিন ধরেই উত্তাল মণিপুরের পরিস্থিতি। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগ ঘেরাও করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দোষীদের শাস্তির আওতায় আনার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। এর আগে মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারতের সর্বোচ্চ আদালত। একই আহ্বান জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে আরও ক্ষুব্ধ হয়ে পড়ে আন্দোলনরত চিকিৎসকরা, ডাক দেন কঠোর কর্মসূচির। এরই ধারাবাহিকতায় বিকেল থেকে করুণাময়ী হয়ে স্বাস্থ্য ভবন অভিমুখে যাত্রা শুরু করেন চিকিৎসকরা। পাশে ছিলেন নাট্যকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ সর্বস্তরের সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মোতায়েন করে ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়েছে স্বাস্থ্য ভবনের প্রবেশপথ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভ অপরাহ্ন।